আজ আমরা এমন একটা ব্র্যান্ডের গল্প শুনব যারা তাদের পুরো ব্যবসার ভিত্তিটাই গড়ে তুলেছে মাত্র দুটো রঙের উপর। চলুন জেনে নেওয়া যাক সাদা কালোর পেছনের অসাধারণ সেই ব্যবসায়িক কৌশলের কথা। একবার ভাবুন তো, একটা বাজার যেখানে সবাই বুকনওয়ালিস হাজারো রঙের সম্ভার নিয়ে হাজির, সেখানে যদি কেউ এসে বলে যে তারা শুধু দুটো রং নিয়েই কাজ করবে, তাহলে কি হতে পারে? ব্যাপারটা বেশ অদ্ভুত শোনায়, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা সাদা কালোর গল্প, যারা কেবল সাদা আর কালোকে পুঁজি করেই নিজেদের জন্য একটা একেবারে আলাদা পরিচয় তৈরি করেছে। চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক। সাদা কালোর এই কৌশলটা যে কতটা বুদ্ধিদীপ্ত ছিল সেটা বুঝতে হলে আমাদের আগে সেই সময়ের প্রেক্ষাপটটা বুঝতে হবে। মানে তাদের ডুব দিতে হয়েছিল বাংলাদেশের ফ্যাশনের সেই রঙিন দুনিয়ায়। দেখুন, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি মানেই কিন্তু রঙের মেলা। এখানে ঐতিহ্যবাহী পোশাক, বিশেষ করে শাড়ি আর কামিজের বিশাল এক বাজার, আর পুরুষদের পাঞ্জাবি তো মূলত উৎসব কেন্দ্রিক। তো এমন একটা বাজারে যেখানে মানুষজন ধীরে ধীরে ব্র্যান্ডের পোশাকের দিকে ঝুঁকছে, সেখানে সাদা কালোর এই সাদামাটা প্রবেশটা কিন্তু এক কথায় এক বিশাল চ্যালেঞ্জ ছিল। এই রঙের সমুদ্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে একজন উদ্যোক্তা এমন একটা চিন্তা নিয়ে এলেন যা ছিল স্রোতের একেবারে বিপরীতে যাওয়ার মতো এক দুঃসাহসিক পদক্ষেপ। ২০০২ সালের কথা, যখন সবাই রং নিয়ে মাতামাতি করছে, ঠিক তখনই তাহসিনা শাহীন এমন একটা আইডিয়া নিয়ে এলেন যা শুনে অনেকেই হয়তো ভেবেছিলেন, আরে এটা তো টিকবেই না। কিন্তু তার ভাবনাটা ছিল আসলে আরও অনেক গভীর। আর এর আসল রহস্যটা কিন্তু প্রতিষ্ঠাতার নিজের কথাতেই লুকিয়ে আছে। তিনি বুঝেছিলেন যে মানুষ আসলে শুধু পোশাক কেনে না, তারা একটা আইডেন্টিটি বা পরিচিতি কেনে। তার দর্শন ছিল গ্রাহকদের সেই অনন্য বা ইউনিক হওয়ার সুযোগটা করে দেওয়া। এখানেই কিন্তু গ্রাহকের মনস্তত্ত্ব বোঝার একটা অসাধারণ ক্ষমতা দেখা যায়। ব্র্যান্ডের নামটাই দেখুন, সাদা কালো। এর চেয়ে সহজ আর সরাসরি আর কি হতে পারে? এই নামটাই তাদের পুরো দর্শনটাকে চমৎকারভাবে তুলে ধরে। এটা শুধু একটা নাম নয়, এটাই যেন তাদের ব্র্যান্ডের ডিএনএ। ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই কিন্তু এই দুটো রঙের দর্শনকে কেন্দ্র করেই তৈরি। আচ্ছা, আইডিয়া তো দারুণ, কিন্তু প্রশ্ন হল, এই সহজ ধারণাটাকে তারা একটা সফল ব্যবসায়িক মডেলে কিভাবে পরিণত করল? চলুন এবার তাদের পরিচালনা আর পণ্যের কৌশলের দিকে একটু নজর দেয়া যাক। তাদের পণ্যের দিকে তাকালেই বোঝা যায় যে তারা কিন্তু শুধু একটা দিকে আটকে থাকেনি, পুরুষ আর মহিলাদের পোশাকে সমান গুরুত্ব দিয়েছে। আবার বাচ্চাদের পোশাক আর অন্যান্য অ্যাক্সেসরিজ দিয়ে তারা নিজেদের বাজারটাকে আরও বিস্তৃত করেছে। বেশ ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ। সাদা কালোর পরিচালনার মডেলটাও তাদের দর্শনের মতোই। বাইরে থেকে দেখতে বেশ সহজ, কিন্তু ভেতরে দারুণ কার্যকর। সবকিছু নিয়ন্ত্রণ হয় একটা সেন্ট্রাল প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে। এটাই ডিজাইন, প্রোডাকশন আর বিক্রির মধ্যে একটা ব্রিজ তৈরি করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তথ্যকে খুব সচেতনভাবে আলাদা রাখা হয়। যেমন ডিজাইনাররা জানেন না কত পিস পোশাক তৈরি হচ্ছে। এই কৌশলটা আসলে অপ্রয়োজনীয় জটিলতা কমায় আর প্রত্যেকটা বিভাগকে নিজেদের কাজে ফোকাস করতে সাহায্য করে। তবে কোনো ব্যবসার পথই কিন্তু একদম মসৃণ হয় না, তাই না? সাদা কালোর যাত্রাপথেও সফলতা যেমন ছিল, তেমনি ব্যর্থতাও ছিল। তাদের জার্নিটা ছিল বেশ উত্থান পতনে ভরা। ২০০২ সালে একটা ছোট দোকান দিয়ে শুরু, এরপর আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। যেমন ধরুন, গুলশানের মতো একটা প্রাইম লোকেশনে তাদের ডিজাইনার্স কর্নার উদ্যোগটা কিন্তু ব্যর্থ হয়েছিল। তবে এখানে তাদের স্মার্টনেস, সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা নিজেদের কৌশল পাল্টে ফেলে এবং ছাত্র এলাকা বা পুরান ঢাকার মতো জায়গায় নতুন আউটলেট খোলে। আর সেখানেই তাদের দর্শনটা ঠিকঠাক সমাদর পায়। এটা কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা দারুণ উদাহরণ। সাদা কালো কিন্তু একা একা চলছিল না, তাদের লড়তে হয়েছে বাজারের অন্য শক্তিশালী প্রতিযোগীদের সাথেও। তাদের প্রতিযোগিতাটা ছিল মূলত তিন দিক থেকে। একদিকে ছিল দেশি দশের মতো সমমনা কিছু ব্র্যান্ডের জোট, অন্যদিকে আড়ংয়ের মতো বাজারের প্রতিষ্ঠিত নাম, আর একদম ভিন্ন দিকে ছিল ভারতীয় জাঁকজমকপূর্ণ পোশাক। প্রত্যেক প্রতিযোগীর সাথেই তাদের কৌশলের লড়াইটা ছিল ভিন্ন ভিন্ন। বাজারের এই তুলনাটা সাদা কালোর অবস্থানকে আরও পরিষ্কার করে দেয়। একদিকে ভারতীয় পোশাকের সেই চাকচিক্য আর জমকালো ডিজাইন, আর অন্যদিকে সাদা কালোর মতো দেশীয় ব্র্যান্ডগুলোর মূল শক্তিটাই হল তাদের সরলতা, ঐতিহ্যবাহী কাপড় আর স্থানীয় কারুশিল্প। এটা আসলে শুধু পোশাকের লড়াই ছিল না, এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন দর্শনের লড়াই। বেশ, তাহলে সাদা কালোর এই পুরো জার্নি থেকে আমরা আসলে কি শিখতে পারি? মূল বিষয়টা কি? সাদা কালোর গল্পটা আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, বাজারে আলাদা হতে হলে ভিন্ন কিছু ভাবতেই হবে। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট দর্শনের ওপর স্থির থাকলে ভিড়ের মাঝেও নিজের জায়গা তৈরি করা সম্ভব।
আর সবচেয়ে বড় শিক্ষা হলো ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তবে সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। সাদা কালোর মতো একটা ব্র্যান্ডের জন্য তাদের এই যে সাদা কালো কেন্দ্রিকতা, এটাই কি তাদের সবচেয়ে বড় শক্তি, নাকি ভবিষ্যতের প্রসারের ক্ষেত্রে এটাই তাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়াতে পারে? এটা কিন্তু ভাবনার বিষয়।